আছে, তাই আমি শুরুটা নিরুদাস, ঠিক আছে, নিরুদ্দেশ দিয়ে চলো স্টার্ট করছি। আচ্ছা, তোমাদের তো টেক্সটটা লাগবে, 1 মিনিট টেক্সটটা লাগবে। নিরুদ্দেশ দিয়ে শুরু করব, প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ। আচ্ছা, প্রেমেন্দ্র মিত্র এটা সামনে চড়াই, সামনে চড়াই বলে একটা প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত গল্প গ্রন্থ আছে, নিরুদ্দেশ গল্পটি সেখান থেকেই নেওয়া হয়েছে। সামনে চড়াই বলে প্রেমেন্দ্র মিত্রের একটা বিখ্যাত গল্প গ্রন্থ আছে এবং সেখান থেকেই এই গল্পটি নেওয়া হয়েছে। আচ্ছা, এবার নিরুদ্দেশ গল্পটি কোন কোন রীতি, গল্পটাতে সাধু এবং চলিত এই দুটো রীতি মেনেই কিন্তু গল্পটা লেখা হয়েছিল। গল্পটাতে সাধু এবং চলিত এই দুটো রীতি মেনেই গল্পটা কিন্তু লেখা হয়েছিল। আর নিরুদ্দেশ গল্পটাতে মূলত দেখতেই পাচ্ছ যেখানে 1904 সালে লেখকের জন্ম, তোমাদের এটা টেক্সটে আছে তোমাদের নোটস এর মধ্যে, চিন্তা নেই। 1988-তে লেখক প্রেমেন্দ্র মিত্রের মৃত্যু হয়। লেখক প্রেমেন্দ্র মিত্র একজন গল্পকার তো বটেই, সেই সঙ্গে তিনি একজন কবিও বটে। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল প্রথমা, আর তার সৃষ্ট একটা বিখ্যাত চরিত্র সেটা হলো ঘনাদা, ঘনাদা চরিত্র। যাকে গল্পটাতে আমরা প্রথমেই দেখছি যে দিনটা শুরু হয়েছে একটা বৃষ্টির দিন দিয়ে, ঠিক আছে, শীতের দিনে বাদলা মানে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে কিন্তু দিনটা কিন্তু শীত, তাহলে বুঝতেই পারছো একে শীত তার উপর আবার বৃষ্টি হচ্ছে। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যেন কেমন অসাড় হইয়া আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না। কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। এখানে দুপুরের যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেইটা, এখানে কথক এবং তার বন্ধু সোমেশের উক্তিতে আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা শুরু হচ্ছে, কথক এবং তার বন্ধু সোমেশ। আজকের কাগজে বলছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে। তাহলে এই লাইনটাতে দাগ দেবে যে কটা নিরুদ্দেশের বিজ্ঞাপন, সেটা হলো 7টা। গল্প কার জবানিতে শুরু হয়েছে, গল্প কথক এবং সোমেশ এই দুজনের কথোপকথনে গল্প শুরু হয়েছে। কটা বিজ্ঞাপন? 7টা বিজ্ঞাপন বেরিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে 7টা বিজ্ঞাপন বেরিয়েছে। আচ্ছা, এরপর হলো যে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে কে কোনো কৌতূহল প্রকাশ করেনি, সেটা হচ্ছে সোমেশ। সোমেশ নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে কোনো কৌতূহল প্রকাশ করেনি। তার কারণ হলো, কারণ সোমেশের লেখকের হাসি পায় না, এই কারণেই মনে হয়েছে যে যারা নিরুদ্দেশ হয় তারা প্রায়ই হচ্ছে বড় লোকের একটা বকে যাওয়া ছেলে, সেই জন্য তাদের জন্য মানে আর কি লেখকের কোনো রকমই হাসি, মানে লেখকের সেভাবে হাসি পায় না, ঠিক আছে। আচ্ছা, এখানে নিরুদ্দেশের বিজ্ঞাপনে পরবর্তীতে দেখো কেন হাসি পায় না সেটা বলেছে। নিরুদ্দেশের বিজ্ঞাপনে কয়টি পন্থায় হয়, মানে কি কি ভাবে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ। নিরুদ্দেশের বিজ্ঞাপন কি কি ভাবে দেওয়া যায় সেটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেওয়া যায় দুটো ভাবে, একটা চেহারার বর্ণনা আর একটা হচ্ছে ফিরে আসার অনুরোধ। ফিরে আসার অনুরোধ, ঠিক আছে, একটা হলো চেহারার বর্ণনা আর একটা হলো ফিরে আসার অনুরোধ। এইভাবে
নিরুদ্দেশটা দেওয়া যায়। আচ্ছা, কেন নিরুদ্দেশ? দেখো বলছে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো, ছেলে হয়তো রাত থেকে করে থিয়েটার দেখে বাড়ি ফেরে, মানে বড় লোকের ছেলেরা, এবং সেক্ষেত্রে খেতে বসবার সময় বাবা খোঁজ নেয়, যখন পারে না মানে দেখে যে নেই তখন বকাবকি করে, এবং তারপর দিনই যেটা হয় যে মানে ওই যে বলে যে দূর করে দেবো, ওই যে বকাবকি করে, এবং তার ফলে গুণধর পুত্র এই ধরনের একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। বলছে যে অভিমানী ছেলেরা তাদের বাবার এই ধরনের পালন আর কি, আদেশ পালন কিন্তু তারা করতে কিন্তু উদ্যত হয় সব সময়, আর মারা হয় সব সময়, মানে ছেলেদেরকে ভালোবাসে, এই আর কি যা হয়। আচ্ছা, এখানে সেরকম কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে আমি বললাম যে নিরুদ্দেশ, দেখো নিরুদ্দেশের বিজ্ঞাপন, একটা হচ্ছে এখানে একটা খবরের কাগজ বিজ্ঞাপন দেওয়া হয়, আর একটা হচ্ছে যেখানে চেহারার বর্ণনা, আর একটা বিষয় হচ্ছে যেখানে ফিরে আসার অনুরোধ থাকে। বলছে যে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না, খানিক এদিক ওদিক বিমূঢ় ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই। আচ্ছা, দেখো আমি কি এতদিন রামযাত্রা বার করেছি? এই যে লেখককে কি বলছে, যে নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, যাকে খবরটা বের করতে বলছে, বলছে আমি কি তাহলে, কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না, আমি কি তাহলে এতদিন রামযাত্রার খবর বার করেছি? তাহলে কি ধরনের খবর বার করবার কথা বলছিল? সেটা হচ্ছে রামযাত্রার খবর। এই যে দেখো এই লাইনটাতে তাকে আর কথা শেষ করতে হয় না, টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি নিরুদ্দেশ। এই যে আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে, এই কথাটা শুনে ওরা বুঝতে পেরে গেল তার মানে নিরুদ্দেশ। তাহলে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে গেলে কি করতে হবে? চেহারার বর্ণনা দিতে হবে, আর না ফিরে আসার অনুরোধ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা লাইনে দাগ দাও। তাহলে নিরুদ্দেশের বর্ণনায় কি ধরনের পন্থায় হয়, ঠিক আছে, মানে ফিরে আসবার একটা অনুরোধ জানাতে হবে। সে কেন ফিরে আসতে চেয়েছিল? বাড়িতে কতগুলো গুটি কত বই নেবে বলে। যেমন নাম টাম গুলো দিয়ে বিজ্ঞাপন দিয়ে দিল, তারপর দেখা গেল যে যে নিরুদ্দেশ হয়েছে সে বাড়িতে কেন ফিরে আসতে চেয়েছিল, যে সে কতগুলো বই দেবে বলে। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই। আচ্ছা, কার সিগারেটটা তখন শেষ হয়েছে? সোমেশের। সিগারেট কে খাচ্ছিল? সেটা হচ্ছে সোমেশ। এই লাইনটা দেখো, একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো, মিছিমিছি আমি একলা বকে মরছি। তাহলে এই কথাটা লেখক, গল্প যে কথক সে বলছে, কাকে বলছে? সোমেশকে বলছে, তাই তো? এই কথাটা সোমেশকে বলছে। আচ্ছা, এখানে সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। এই লাইনটায় দাগ দাও, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। কাঁচের সার্সির ভিতর দিয়া বাহিরে রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে, মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। এই লাইনটা গুরুত্বপূর্ণ। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে সেটা?
আমরা বলতে কাদের বোঝানো হয়েছে সেটা। তারপর পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটা সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটা বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। এই লাইনটা গুরুত্বপূর্ণ। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। এই লাইনটা গুরুত্বপূর্ণ। কেন ইতিহাস? আচ্ছা, বহু বছরের আগে যে ছেলেটির জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল তার নাম জানা যাবে এখানে। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটা কাহিনী জানা যায়। কিভাবে? সে বিজ্ঞাপন অবশ্যই নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় যে মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার বুকের ভিতরে যে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শোভন ফিরে এসো। তাহলে বহু বছর আগে যে ছেলেটির বিজ্ঞাপন খবরের কাগজে বেরিয়েছিল তার নাম কি? সেটা হলো শোভন। এই লাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। এই লাইনটা তুলে প্রশ্ন আসে। শোভনের শোভনের তখন বয়স কত ছিল? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। মানে পুনরায় আবার চিঠি দিচ্ছে শোভনকে যে তুমি যদি এখনো না আসো তাহলে কিন্তু তুমি তোমার মা অসুস্থ, আর দেখতে পাবে না। এখানে এই যে স্বর, এখানে একটা কাতরতা, একান্ত দুর্বলতা, এই জায়গাটা প্রকাশ পেয়েছে। তাহলে এই উক্তিতে কি হয়েছে? কাতরতা, দুর্বলতা প্রকাশ পেয়েছে। যখন শোভন হারিয়ে গিয়েছিল তখন তার নাম কি ছিল? তখন তার বয়স ছিল 16-17। এখন বলছে যে শোভনের এখন খবর দিতে পারলে পুরস্কার মিলবে। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে থাকলো। দোহারা ছিপছিপে একটা বছর 16-17 ছেলে, ঠিক আছে। পরিচয় চিহ্ন ঘাড়ের পিছনের, ঘাড়ের দিকে ডান কানের নিচে একটা বড় জরুরি। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। সোমেশ কিছুক্ষণের জন্য চুপ করে থাকলো। জলের ছাঁটে সার্সির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। এটা কেন বলতো বলেছে? যে সাধু আর চলিত দুই ভাষাতে লেখা আছে, দেখো এখানে দেখো, পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়িতে লাগিল নেই, বাড়তে লাগলো লেখা আছে। আবার দেখো এখানে দেখো, পারিলে ভালো হয়। দেখেছো, সাধু এবং চলিত এই দুটোই কিন্তু এখানে উল্লেখ আছে। এই দুটোর উল্লেখ এখানেই আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। বলছে যে বলিলাম এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান। আসল ব্যাপারের কিছু জানো নাকি? জানি, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। আচ্ছা, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু অন্য কেউ যাই হোক, যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারে।
কিন্তু বিজ্ঞাপন যেদিন বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে, ক্লান্ত চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমারই নাম করছেন এখন। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। এই যে মাঝখানে একটা গ্যাপ, সেটা কতদিনের গ্যাপ দেখো, প্রায় 2 বছর তখন কেটে গেছে। গ্যাপটা দেখে নাও, এই লাইনটা ইম্পর্টেন্ট। প্রায় 2 বছর কেটে গেছে বিজ্ঞাপন দিতে দিতে, মাঝে বিজ্ঞাপনটা বন্ধ হয়ে গেল। কতদিন বিজ্ঞাপন বন্ধ হয়ে গিয়েছিল? 2 বছরের জন্য। আর শোভন ছিল সোমেশের পরিচিত। শোভন হচ্ছে একটা বড় মানে ধনী জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী। আর তার চিহ্নটা ছিল এই যে কানের নিচে একটা জরুল, ঠিক আছে, কানের কাছে একটা জরুল। এবার দেখো, অনেক দিন এই যে প্রাচীন জমিদার বাড়ি যার একমাত্র উত্তরাধিকারী ছিল শোভন। শোভন ছিল একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের সে ছেলে ছিল না, মানে ধনী জমিদার পরিবারের ছেলে ছিল। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করে। অর্থাৎ শোভন কি করেছিল, মানে সেই বাড়িতে সে গিয়েছিল, মানে এই সোমেশীর যে শোভন, সেটা আশা করি একটু একটু করে তোমরা বুঝতে পারছো। শোভন দেশে পৌঁছে তাদের বাড়িতে ঢুকলো, তাকে প্রথমেই নায়েব মশাই বাধা দিল, বলছে কাকে চান? তখন শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বারবাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, সে কি, কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু, মা ভালো আছে। শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন, আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই যেন একটি কঠিন স্বরে বললেন, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এটা এই যে না হয় না, আপনি আমার সঙ্গে আসুন, এই কথাটা কে কাকে বলছে? লাইন তুলে প্রশ্ন হবে, তাই সাবধানী। আরেকটা হচ্ছে ওই যে ভালো আছেন বই কি, আসুন, আসুন আমার সঙ্গে। কে ভালো থাকার কথা বলা হয়েছে? সেটা হলো শোভনের মা। কে ভালো থাকার কথা বলা হচ্ছে? সেটা হচ্ছে শোভনের মা। আচ্ছা, তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন একটু আশ্বস্ত হল। ঠিক আছে, নায়েব মশাই তো তাকে একেবারেই চিনতে পারছে না। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও, ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীর ভাবে, মানে খুব চঞ্চল ভাবে উঠে বলে উঠলো, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি হয়েছে? বাবা কেমন আছে? মার কি কিছু হয়েছে? চারধারের চারিধারের সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুত ভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। ঠিক আছে, এইখানে
চারিধারের সবকটার দৃষ্টি তার উপর অদ্ভুত ভাবে নিবদ্ধ। এই লাইনটা দাগ দাও। শোভন যে বাড়ি ছেড়েছিল তার কারণ সেটা কোনো ভয়ঙ্কর অভিমানে নয়। বাড়ি ছাড়াটা তার কাছে একটা ছুতো ছিল। সে আসলে কি চেয়েছিল? বাড়ির বাইরের একটা দুঃখ, অসুবিধা, এর মধ্যে মুক্তির স্বাদ পেতে চেয়েছিল। মুক্তির স্বাদ পেতে চেয়েছিল। শোভনের উদ্দেশ্যে শেষ বিজ্ঞাপনটা ভালো করে দেখবি। আচ্ছা, এবারে বলছে আচ্ছা এবার হলো যে তারপরে বলছে যে শোভন তো ক্রুদ্ধ হয়ে গেল, যাকে নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের উপর একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে গেছে। ঠিক আছে, নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল। জরুল পর্যন্ত আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিচ্ছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। তাহলে এই লাইনটা, উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টিতে অবিশ্বাস, কে চেয়ে দেখলো? সেটা হচ্ছে শোভন। কাতর ভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব, আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারল না, বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে, নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। তাহলে শোভন কিভাবে মারা গেছে সেটা ভালো করে দেখবে, যে যেটা হচ্ছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে মারা গেছে। শোভনের বাবার সঙ্গে লেখক কিসের তুলনা করেছেন? যেটা হচ্ছে ঝড়ে ভেঙে পড়া গাছের মতো। ঝড়ে ভেঙে পড়া গাছের মতো। এই যে এখানে উপমা বলছে, বলছে যে শোভন এরপর কি করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে সাদৃশ্য হয় সেটাই। এটা একটা উপমা ব্যবহার করা হয়েছে, তুলনা। বৃদ্ধ থমকে দাঁড়ালেন, সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা মায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ এবং বার্ধক্যের শিথিল। একটা মিনিট একটু ওয়েট করো তো, জাস্ট। হ্যাঁ, এত উদ্ভট কল চলে আসে না মাঝে মাঝে, বিরক্ত।
আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে হ্যাঁ, তারপর সেই মুহূর্তে কি হলো, না নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না কেউ না। সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো, মানে ওই পরিচয় দিয়ে তিনবার। সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো, অর্থাৎ তিনবারই তারা মনে করছেন যে বাকি আগের দুজনও ফলস ছিল এবং এইবারে যে আসল যে শোভন সেও একজন মানে প্রতারক। ঠিক আছে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতেই পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে ভিতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে ঠিক কি বলছেন সেটা শোনা যাচ্ছে না, এইবার বোঝা যাচ্ছে তার নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি। শোভনকে একটা কাজ করতে হবে, বাড়ির কর্ত্রী মুমূর্ষু, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি, এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন, সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না, মানে এই যে শোভনের যে মা, সে মুমূর্ষু, ঠিক আছে, তার দৃষ্টিতে আর কোনো কিছু ধরা পড়বে না, এটাই বলা হচ্ছে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না, ঠিক আছে, অর্থাৎ সে তো মৃত্যু পথযাত্রী, তো তার দৃষ্টিতে কোনো কিছুই ধরা পড়বে না এমনটাই মনে করা হচ্ছে, সে কিছুই দেখতে পাবে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে সেই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে অনুরোধ জানিয়েছেন, তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের আর কি, মানে নোটের একটা, যাকে আমরা বলি একটা বাক্স আর কি, পুটলি টাইপের, ঠিক আছে, তারা, ওটাই হচ্ছে তারা, শোভনের হাতে গুঁজে দিলেন। সোমেশ চুপ করিল, খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হল। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীত প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে, মানে প্রায় অন্ধকার হয়ে উঠেছে, শীতের দিনের বেলা, বুঝতেই পারছো যে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর প্রায় অন্ধকার হয়ে এসেছে এরকম একটা বিকেল বেলায় তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। তাহলে বুঝতে পারলে যে এই সোমেশই হচ্ছে আসলে শোভন, এই সোমেশ হচ্ছে আসলে শোভন। আচ্ছা, এখানে একটা লাইন আছে, এই অশান্তির যে বনবাস ভালো, এটা দেখবে, এই অশান্তির যে বনবাস ভালো, বিজ্ঞাপনের মধ্যে কি আছে, একটা ট্র্যাজেডি আছে। সোমেশের চেহারাটা কেমন ছিল, ছিপছিপে চেহারা ছিল। সোমেশ কতদিন পর আবার হাজির হলো, সেটা হচ্ছে 2 বছর পর। সোমেশ আবার 2 বছর পরে বাড়িতে হাজির হলো। 2 বছর আগে সে তোমার কোন রকম, মানে 2 বছর ধরে কোনো বিজ্ঞাপনের কোনো খোঁজ খবর ছিল না, কোনো খোঁজ খবর 2 বছর ধরে ছিল। ওকে, আচ্ছা, তাহলে এই অবধি হলো। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা হয় বল, কোনো লাইনে যদি কারোর মনে হয় যে কোনো অসুবিধা আছে তাহলে বলতে পারো। নিরুদ্দেশ সংক্রান্ত প্রবন্ধটা বলে দিয়েছি, সামনে চড়াই, মানে মূল যে গ্রন্থটা থেকে নেওয়া হয়েছে।
যখন অনেক গল্প হয়ে যাবে তখন কোনটা কার মধ্যে থেকে তুলে দিচ্ছে যদি ভালোভাবে না পড়া হয় বোঝা কিন্তু খুব শক্ত হবে। তাই জন্য এই যে লাইনগুলো এখন থেকে দাগিয়ে রাখবে, তাহলে পরবর্তীকালে সেই লাইনগুলোকে বারবার চোখ বোলাতে পারবে। গল্প কার জবানিতে শুরু হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। গল্প কার জবানিতে শুরু হয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই নিরুদ্দেশ গল্পটা, প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্প প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় নিরুদ্দেশ গল্প, যেটা প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দে সামনে চড়াই গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দে সামনে চড়াই এই প্রবন্ধ মানে সরি গল্প সংকলনে এই গল্পটি অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এখানে সোমেশই হচ্ছে শোভন, এটা মনে রেখে দিও। সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করে না। কোন বিষয়ে তার কৌতূহল প্রকাশ করে না? সেটা হচ্ছে বিজ্ঞাপনের বিষয়, এটা গুরুত্বপূর্ণ। নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো কেন হাসি পায় দেখলে? কার হাসি পায়? বক্তা কি? এখানে হচ্ছে গল্প কথক। আচ্ছা, এইটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনের উপাখ্যান, সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আর এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকারের ট্র্যাজেডি থাকে, এইটা গুরুত্বপূর্ণ। এই অশান্তির চেয়ে বনবাস ভালো, এখানে বক্তাকে, বক্তা হচ্ছে বাবা। নিরুদ্দেশে বর্ণিত যে সোমেশের বা শোভনের যে বাবা, যিনি সরি বাবা জনৈক পিতা, যিনি মানে সেই সমস্ত বাবারা যারা রাগের মাথায় ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, সেই বাবা। আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? এইটা তুই একেবারে পীর হয়ে গেছিস, পীর হয়েছিস এই লাইনটা। যদি বলো যে কোনো লাইনে কারোর অসুবিধা হচ্ছে বা খুঁজে পাচ্ছ না বলো, তাহলে আমি আবার বলে দেবো। কি করলে সুবিধা হবে বলো? এই লাইনগুলোকে এক জায়গায় করে দিলে সুবিধা হবে? মোটামুটি ভাবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, প্রশ্নগুলোর মধ্যে এটা করা আছে। আমি আরো দরকার হলে কোয়েশ্চেন দিয়ে দেবো, আমি চাই একটু তোমরা পড়ো। দাগ দিয়ে নিয়েছো তো? ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো, এই লাইনটা, পুরস্কারের পরিমাণ বাড়তে লাগলো এটা। আরেকটা হলো তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। মানে এখানে নিরুদ্দেশ গল্পে সে কিন্তু অন্যদের মতো কোনো অভিমান করে বাবার বকুনি খেয়ে বাইরে চলে গেছে এমনটা নয়। সে চেয়েছিল যে বহির জগতের যে সুখ দুঃখ সেটাকে তার মধ্যে সে বাঁচতে, তার মধ্যে আনন্দ, বেঁচে থাকার আনন্দকে খুঁজে নিতে, আর সেই কারণেই সে বাড়ি ছেড়েছিল। আর কি দেখে সবাই বুঝতে পারলো এই কানের পাশে জরুল, ওটা ইম্পর্টেন্ট। ব্যাস,
এইটুকু হলে মোটামুটি ভাবে নিরুদ্দেশটা হয়ে যাবে। এবারে হলো নেক্সট, দেখি কি আছে। চলো নেক্সট দেখো, নিরুদ্দেশে এখানে তোমাদের যে টেক্সটটা দিয়েছি, সরি তোমাদের যেটা দিয়েছি কোয়েশ্চেন আনসার, সেটা হলো এইটা। এই নোটটার দেখো প্রথমে নিরুদ্দেশ রয়েছে, নিরুদ্দেশের যে ঘটনাটা রয়েছে সেটা সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে, তারপরে এমসিকিউ গুলো করে দেওয়া আছে। এখানে নিচে প্রশ্নগুলো যতটা সম্ভব করে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থগুলো। এই যে এবার আসছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। 1861 রবীন্দ্রনাথের জন্ম, 1941 মৃত্যু, এটা আমরা সবাই জানি। বাবা মা এনাদের কথা তো বলার আর কিছু নেই। সাধনা পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়, পৌষ সংখ্যা 1299, গল্পগুচ্ছের প্রথম খণ্ড। ঠিক আছে, সাধনা পত্রিকাতে গল্পটি প্রকাশিত হয়। এখানে ফটিকের কথা বলছে। এই ছুটি গল্পটা খুব সুন্দর একটা গল্প, ঠিক আছে, রবীন্দ্রনাথের খুবই প্যাথেটিক একটা গল্প, যেখানে আমরা পড়ব যে এই গল্পটার মধ্যে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম খণ্ড, গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এর অনেকগুলো প্রশ্ন, প্রত্যেকটা লাইন তুলে তুলে প্রশ্ন। কিভাবে দেখো, এটার হলো ব্যথার বাসি তো পড়িয়ে দিয়েছি, ছুটি। ওকে, প্রথম বলি যে বালক দিগের সর্দারের নাম কি। বালকদের সর্দারের নাম হচ্ছে ফটিক চক্রবর্তী, আর যার বয়স হচ্ছে 13। ঠিক আছে, তাহলে প্রথম হলো বালক দিগের সর্দার। ফার্স্ট লাইনেই প্রশ্ন হবে যে সর্দারের পুরো নামটা কি। ফটিক চক্রবর্তী। যার মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হইল কি না, নদীর ধারে এক প্রকাণ্ড শাল কাষ্ঠ, মানে শাল কাঠের, যেটা নিয়ে মাস্তুলে পরিণত করবে। ঠিক আছে, এটাতেই সে প্রতীক্ষায় ছিল, এবং স্থির হলো সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে মাস্তুল কাঠের। ফটিকের বন্ধুর নাম ছিল মাখনলাল। সে স্বাভাবিকভাবে ওই গুঁড়িটার উপরে গিয়ে বসলো। মানে ফটিকের এক প্রকার কনিষ্ঠ ভ্রাতা, মানে ছোট ভাই, তার নাম ছিল মাখনলাল। ঠিক আছে, ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি এই বেলা ওঠ, দেখ মার খাবি এই বেলা ওঠ। দেখো কোটে লেখা আছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, দাগ দাও। মাখন মনে করি তো এখানটা দাগ দেবে, ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। এই লাইনটা, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে
আচ্ছা, তারপর হচ্ছে যে দেখো ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, ঠিক আছে এই জায়গাটা। আচ্ছা, তারপরে এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে মানে একটু দেরিতে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, সাহস হইল না। এই লাইনটা। আচ্ছা, এখানে মাখনলালকে একটা তোমার কি বলে, মাখনলালকে একটা কথা বলা হয়েছে। মাখনলালকে এখানে একটা কথা বলা হয়েছে, একটা উক্তি করা হয়েছে, সেটা হলো অকাল তত্ত্বজ্ঞানী মানব। এই যে এই লাইন, এটা কাকে বলা হয়েছে, লেখক কাকে বলেছেন এই শব্দটা, সেটা হচ্ছে মাখনলালকে। এই লাইনটায় দাগ দাও, অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। এটা গেল। এবার হলো দেখো তারপরে এই লাইনটা বলেছি যে ইহাতে তাহার গৌরব আছে, এটা কে মনে করলো, মাখন, এই প্রশ্নটা আসে। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল, খেলা ভাঙিয়া গেল। ঠিক আছে, আর কি বলে ছেলেরা খেলাটা শুরু করেছিল সেটা দেখো, ওই যে মারো ঠেলা হেইও সাবাস জোয়ান হেইও, এই যে এই কথাটা, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। ফটিককে কে আর কোলা করে বাড়ি নিয়ে গিয়েছিল? এবার হলো যে দেখো, এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। এক অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, তাহলে বালক কি খাচ্ছিল? ডাঁটা। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন, কোথা? সে বলিল, জানি নেই, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। এখানে তৃণমূল, হ্যাঁ ওই তৃণমূল নয়, এটা খেয়াল রাখতে হবে, ছোট ছোট গাছ, তার যে মূল সেইটাকে বলা হয়েছে। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘা বাগ দিয়ে আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। এটা গুরুত্বপূর্ণ, এই যে কে তাকে নিয়ে গেল, যেটা বলছিলাম, বাঘা বাগ। এবার ফটিক তো মাখনকে মেরেছিল, তো মাখনকে মারার ফলে তাকে কি শাস্তি পেতে হলো? এবার এই কথাটা তো মাখন গিয়ে মিথ্যে কথা বলেছে, তাহলে এখানে কি হবে? তাহলে ফটিককে এখানে কি শাস্তি পেতে হলো? সবেগে মানে ঝাঁকিয়ে পৃষ্ঠে মানে পিঠে দু তিনটে প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল, প্রবল চপেটাঘাত। আচ্ছা, এই যে এবার কাঁচা পাকা বাবুটা ফটিকের বাড়িতে ঢুকলো, সে কে? সে হচ্ছে ফটিকের মামা। তার নাম কি? সে হচ্ছে বিশ্বম্ভর। তার নাম নাম হলো বিশ্বম্ভর। এই যে ফটিকের মামা এসেছে, বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন, ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই।
আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছে। এই বিশ্বম্ভর বাবু হচ্ছে ফটিকের মামা। এই যে ফটিক অত্যন্ত অবাধ্য, উচ্ছৃঙ্খলতা, এইসব ব্যাপারে প্রশ্ন করলো, এই বিষয়ে ফটিকের মা সব বলছে ফটিকের কথা। তখন ফটিকের মা বলছে যে ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। এটা কে বলছে? এটা বলছে ফটিকের মা। এই অবস্থায় বিশ্বম্বর বাবু ফটিককে কোথায় নিয়ে যেতে চাইলেন? কলকাতায় নিয়ে যেতে চাইলেন। ঠিক আছে, কলকাতায় নিয়ে যেতে চাইলেন। আচ্ছা, ফটিকের স্বভাবটা দেখবে যে সে হচ্ছে অবাধ্য, সে উচ্ছৃঙ্খল, সে নির্বোধ এবং পাঠে অমনোযোগী। এই কথাটা কে বলেছে? সবগুলো বিবরণ দিয়েছে হচ্ছে তোমার কি বলে, এই যে সে অবাধ্য, উচ্ছৃঙ্খল, পাঠে অমনোযোগী, এইগুলো সব বিবরণ দিয়েছে কে? না, ফটিকের মা। এইবার তো গেল বিশ্বম্ভর বাবুর সঙ্গে ফটিক কলকাতায় গেল। এবার কলকাতায় মামার বাড়ি পৌঁছেই তার মামির সঙ্গে প্রথম আলাপ হলো। এবং এই মামি যে খুব বিশেষ কিছু সন্তুষ্ট ছিলেন সেটা কিন্তু ছিল না। ফটিক যখন গেল কলকাতায় তখন সে মাখনকে কি কি দিয়ে গিয়েছিল দেখো। এখানে এসে বলছে যে 13 14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। এতক্ষণে আমরা জানতে পাচ্ছি যে ফটিকের বয়স হচ্ছে 13 14 বছর, এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার হলো যে আচ্ছা, ছিপ, ঘুড়ি আর লাটাই, এইটা কিন্তু এই যে ফটিক যে যাওয়ার সময় দিয়ে গেছিল কাকে? তার ভাই মাখনকে দিয়ে গিয়েছিল। ঠিক আছে, কি কি দিয়ে গেছিল সেটা খেয়াল রাখবে। আচ্ছা, ফটিকের মামার বাড়িতে তো গেল, তাহলে ফটিকের মামাতো ভাইয়ের সংখ্যা কটা? মামাতো ভাইয়ের সংখ্যা ছিল 3টি। ফটিক যে গেল সেখানে তার মামাতো ভাইয়ের সংখ্যা ছিল 3টি। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এখানে আর দরকার নেই। দেখো, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। কারণ সে তো খুব ফটিক হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুর ফটিককে কিভাবে, মানে প্রকৃতি, সে উন্মুক্ত, সে মুক্তির স্বাদ পেতে চায়, সেই ধরনের একটা চরিত্র হিসেবে তাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, নদীতে ঝাঁপ দেয়, এইসব, তার কোনো ওই বদ্ধ জায়গার মধ্যে তোমার কি বলে আটকে থাকতে তার ভালো লাগে না। সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। এই লাইনটা একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। এই লাইনটা, তাহলে মামার কাছে, মায়ের কাছে সে যেতে চেয়েছিল, সে মায়ের কাছে যেতে চেয়েছিল, কিন্তু মামা তাকে কি বলেছিল? যখন ছুটি পড়বে তখনই সে যেতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই লাইনটা গুরুত্বপূর্ণ। কোনো
অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। কেন না একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তার উপর আবার বই মানে হারিয়ে গেছে। তার ফলে সে একেবারে নাচার মানে অস্থির হয়ে গেল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। তার বই হারিয়ে গেছে, সে পড়া করে যেত না, ফলে মাস্টার মশাইরা সহজেই বকাবকি করত। ইহার কোনো অপমানে তাহার অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। এই লাইনটা। তো একদিন সে বাধ্য হয়ে মামিকে গিয়ে বলল যে সে বই হারিয়ে ফেলেছে। তখন এই লাইনটা দেখো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি না। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এরপর কি হলো, তার জ্বর এলো। ফটিকের এত অপমান এত কিছু, তার ফলে এইভাবে সে জ্বর নিয়ে থাকতো আর কি, সে খুব একটা মানে গুরুত্ব দিত না। তারপরে দেখা গেল ফটিককে আর দেখা গেল না, চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে কোথাও তার কোনো সন্ধান নেই। সেদিন আবার রাত হইতে মানে রাত থেকে প্রচন্ড মুষলধারে শ্রাবণের মানে কোন মাসের কথা বলা হয়েছে তাহলে এটা গুরুত্বপূর্ণ দেখবে, সেটা হচ্ছে শ্রাবণ মাস। সুতরাং তার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে বিশ্বম্ভর বাবু কি করলেন, পুলিশে খবর দিলেন। এরপর পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করিল। তার একদম মানে আপাদমস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত একেবারে ভিজে, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করে কাঁপছে। বিশ্বম্ভর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। তাকে নিয়ে গেল ভিতরের দিকে। মামি তাহাকে দেখে কি করলেন, বলিয়া উঠলেন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, তাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় না এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছে। ফটিক কাঁদিয়া উঠিলা কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর মানে ফটিকের জ্বর আরো বাড়তে লাগলো। সে রাতে কি করলো, প্রলাপ বকতে থাকলো, মানে ভুল বকতে থাকলো। তখন বিশ্বম্ভর বাবু ডাক্তার দেখলেন এবং তখন ফটিক এমন অবস্থা যে রক্তবর্ণ চক্ষু, মানে চোখ দুটো লাল হয়ে গেছে, এমন অবস্থায় সে হতবুদ্ধি মানে তার কোনো বুদ্ধি নেই। সে বলছে যে মামা আমার ছুটি হয়েছে কি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। VVI, আমার ছুটি হয়েছে কি, এরকম কাতর যে তোমার জিজ্ঞাসা, এটা খুব। এবং ফটিক জ্বরের ঘোরে প্রলাপে খালাসিদেরকে অনুকরণ করে কি বলেছিল, যেখানে বলছে এক বাও মেলে না, দো বাও মেলে না, যেটা ওই নিয়ে যেত নদীতে আর কি। তখন বিশ্বম্ভর বাবু তার মনের অবস্থা দেখিয়া বলল যে তোর মাকে খবর দিয়েছি, মাকে আনতে পাঠিয়েছি। তার পরদিন কেটে গেল। ডাক্তার বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা সত্যিই খুব খারাপ এবং ফটিক তার মায়ের জন্য অপেক্ষা করছিল। সে খালাসিদের সুর করে বলল, মানে তাদেরকে নকল করে, হ্যাঁ, যেখানে নকল করে বলল যে দো বাও মেলে না, মেলে মানে তাদেরকে নকল করে বলছে কলকাতায় আসবার সময় কতকটা
রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। ঠিক আছে। খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত, ফটিক প্রলাপে সেই করুণ স্বরে কি করছে, জল মাপছে, যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, মানে ও বুঝতে পারছে যে ওর আস্তে আস্তে দিন শেষ হয়ে যাচ্ছে। মানুষের এই ধরনের বিষয়গুলো যখন তার সময় শেষ হয়ে আসে তখন সেগুলো দেখতে পায় বা তার মনে হতে থাকে। ঠিক আছে। বালক রশি ফেলিয়া, মানে দড়ি দড়ি, কোথাও তাহার তল পাইতেছে না, এই লাইনটা। এমন সময় ফটিকের মাথা ঝড়ের মতো ঘরে প্রবেশ করলো এবং শোক করিতে লাগিলেন, মানে কাঁদতে লাগলো জোরে। বিশ্বম্বর বহু কষ্টে তাকে নিবৃত্ত করিলে শয্যায় আছাড় খাইয়া উচ্চ ফটিক সোনা মানিক আমার, মানে তার মা তাকে ডাকছে, এসে গেছে। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপ ধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মানে গল্পটার মধ্যে যেন একটা এত দুঃখ রয়েছে। শেষ লাইনটা, শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা দেখো। দেখেছো, তাহলে লাইনগুলো বলে দিলাম। এই ছুটি গল্পের বাইরে আর কোনো লাইন আসবে না, ছুটি, নিরুদ্দেশ, যেগুলো বলে দিচ্ছি লাইনের বাইরে আর আসতেই পারে না। যদি ঠিকঠাক ভাবে পড়ে যাও একদম টোটালি কমন পাবে। এটা গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে তোমাদের আহ চিঠিটা শুধু বাদ বাকি বাকি রাখবো। চিঠিটা একটু বড়, মানে খুব টাফ আছে। একটা মিনিট একটু হোল্ড করো। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের রাধারানী, একদম সহজ গল্প রাধারানী, এটা তোমরা জানো। রাধারানী বঙ্কিমচন্দ্রের উপন্যাসের এই যে অংশটা তোমরা পড়বে, এটা লিখে নাও যে রাধারানী এই অংশটি উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে একটা অংশ। প্রথম পরিচ্ছেদ, রাধারানী উপন্যাস যে রয়েছে তার প্রথম পরিচ্ছেদ থেকে এই অংশটা নেওয়া হয়েছে। ঠিক আছে। চলো রাধারানীটা বলি। রাধারানী বললাম যে রাধারানী মূল উপন্যাস থেকে নেওয়া হয়েছে। রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদের পাঠ্য অংশটা এখানে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে রাধারানী হচ্ছে তার একটা নীতিবোধ, তার দায়িত্ববোধ,
আচ্ছা চলো। আচ্ছা, যেটা হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম, যে রাধারানী যে একজন দৃঢ়চেতা, যে হচ্ছে একজন পরিশ্রমী, যে হচ্ছে একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, যে একজন দৃঢ়চেতা, যে বাস্তববাদী, যে নির্লোভ, যে হচ্ছে একজন যে একজন নীতিবোধ সম্পন্ন, যে একজন সেবা পরায়ণতা মেয়ে, সেরকম একটি চরিত্র হচ্ছে এই রাধারানী। এবার রাধারানীর এখানে মায়ের একটা চরিত্র রয়েছে। এছাড়া দেখো যে একজন অসাধু ব্যবসায়ী পদ্মলোচন বলে একটি চরিত্র রয়েছে, যে ওই সেই ব্যবসা করে, শাড়ির ব্যবসা, তাই তো, লোভী অসাধু ব্যবসায়ী প্রতারক। তো 10-11 বছরের একটা মেয়ে রাধারানী, যে তার অসুস্থ মায়ের জন্য কি করছে, দেখো 10-11 বছর এখনো, মানে বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, ঠিক আছে, মানে 10 থেকে 11 বছর বয়স। তো সেই অবস্থায় সেই মেয়েটি তার অসুস্থ মায়ের জন্য, যেখানে বনফুলের মালা গেঁথেছে, বিভিন্ন বনের ফুল দিয়ে, সেগুলোই মাহেশের রথের মেলায় সে কি করছে, বিক্রি করতে গেছে। প্রচন্ড বৃষ্টিতে মেলা তো তোমার ভেঙে গেছে, এবং এমন অবস্থায় তার সেভাবে মালাটাও বিক্রি হয়নি, তো সে কিভাবে টাকা পাবে মায়ের জন্য যে ওষুধ আনবে। এই অবস্থায় যখন অন্ধকার নেমে এসেছে, রাধারানী বাড়ির দিকে পা বাড়িয়েছে আসবার জন্য, এমন অবস্থায় এক দয়ালু ভদ্রলোক, যে রাধারানীর দারিদ্র্যের কথা জেনে তাকে কি করছে, তার কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে তার মালাটা কিনে নিচ্ছে। এবং এই অচেনা ভদ্রলোকই কি করছে, পরবর্তীকালে অচেনা ভদ্রলোক কি করছে, যেখানে ওই মেয়েটিকে রাধারানীর পরবার জন্য শাড়ি কিনে দিচ্ছে, এবং তার কিনে দিয়ে সেই 10 টাকার একটা নোটে নিজের নাম রুক্মিণী রায়, ঠিক আছে, এই রুক্মিণী রায় নামে যে একজন সৎ দয়ালু ব্যক্তি লিখে সেই অগোচরে রাধারানীর ঘর থেকে বিদায় নিচ্ছে। ভদ্রলোকের পরিচয় জেনে রাধারানী এবং তার মা অনেক খোঁজ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ শত অভাব সত্ত্বেও এই রাধারানীরা কি ছিল, নির্লোভী ছিল, এবং তারা কিন্তু সেই নোটটা মানে তুলে রেখে দিয়েছে, তারা কখনো সেই নোটটা খরচ করেনি। বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস 1282 বঙ্গাব্দ 1886 সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। রাধারানী উপন্যাসটা তোমাদের পড়িয়েছি, তোমার কি বলে, বঙ্কিমচন্দ্রের উপন্যাস সম্পর্কে। 1886-তে প্রকাশিত হয়েছে কার্তিক অঘ্রাণ সংখ্যায়, কার্তিক অঘ্রাণ সংখ্যায় প্রকাশিত হয়েছে 1282 বঙ্গাব্দ, ইংরাজির 1886 সাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। আর তারই প্রথম যে পরিচ্ছেদ, তার থেকে কিছুটা অংশ তুলে নেওয়া হয়েছে তোমাদের এই টেক্সটটা। গল্পটা বললাম, এবারে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি। সেটা হচ্ছে দেখো, এই যে মোকদ্দমা যে লাইনটা রয়েছে, একজন জাতির একটি মোকদ্দমা হয় কার সঙ্গে, মানে এই যে জ্ঞাতি, জ্ঞাতি, এই যে তার মাতার সঙ্গে একজন জ্ঞাতি হবে, জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা, মানে তার আত্মীয়দের সাথে। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, মানে বিধবা মানে রাধারানীর মায়ের কাছে অর্থ ছিল না, ফলে কি হলো, সবাই তাকে ঠকিয়ে তার সম্পত্তি নিয়ে নিল, তার কারণ রাধারানীর বাবা ছিল না। তো তার ফলে রাধারানীর কাছ থেকে যাবতীয় যা কিছু সবকিছু তার যে তোমার কি বলে আরো জ্ঞাতিরা ছিল, সবকিছু ঠকিয়ে তারা নিয়ে নেয়, ঠিক আছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এবং এমনকি ওর মায়ের যাবতীয় যা অলংকার ছিল, সেই অলংকার পর্যন্ত, সেই অলংকার পর্যন্ত বিধবা বিক্রি করে দিয়ে সেটা সে প্রিভি কাউন্সিল, ঠিক আছে, যেখানে সে আপিল করেছিল, সে আপিল করলো সেখানে, তবুও মকদ্দমায় তার জীবনটাই, মানে মকদ্দমায় তার সবকিছুই চলে গেল, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর আহারের সংস্থান রহিল না, এই যে দেখো প্রিভি কাউন্সিলে যেটা আর কি আপিল করলো, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট। আর আহারের সংস্থান রহিল না,
আর আহারের সংস্থান রহিল না, এই লাইনটা ইম্পর্টেন্ট। মোকদ্দমার লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, যেগুলো বলছি রাখবে। আচ্ছা, তারপরে হলো তারপরে তারপরে হচ্ছে যে লাইনটা গুরুত্বপূর্ণ, সেটা হলো রাধারানীর বিবাহ দিতে পারিল না। কেন বিবাহ দিতে পারিল না? কারণ তাদের দারিদ্রতা, তাদের সমস্ত অর্থ, তাদের বিষয় সম্পত্তি সবকিছু চলে গেছে, খরচ, অন্যান্য ক্ষতিপূরণ করতে গিয়ে এই সমস্ত কিছু চলে গেছে। কায়িক শ্রমে রাধারানীর মাও জীবন যাপন করছে। সে দেখো পরের লাইনেই লেখা আছে, দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল, সে কায়িক পরিশ্রমে দিনপাত হইত, তাহা বন্ধ হইল। এই লাইন, তাহার আর আহার চলে না, পুরোটা। আচ্ছা, রাধারানী কিসের মালা গেঁথেছিল? তার কাছে তো ফুল কেনবার মতো টাকা নেই, এদিকে মায়ের অসুস্থতা, তো ওষুধ কিনতে হবে, সে বনফুল দিয়েই মালা গেঁথেছিল। এই লাইনটা। আচ্ছা, তারপরে একটা লাইন আছে, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, তার কারণ দেখো ওই মেলা ভেঙে গেছিল প্রচন্ড বৃষ্টিতে। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। এই যে কিন্তু কণ্ঠস্বর, পুরুষ পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কেন বন্ধ হইল? রাধারানী তার মায়ের জন্য তো গেল বনফুলের মালা গাঁথা নিয়ে, কিন্তু সেখানে তো প্রচন্ড বৃষ্টি, ফলে মেলা তো ভেঙে গেল, তাই তার কোনো মালা বিক্রি হয়নি। এবার কাঁদতে 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 বাড়ি ফেরার পথে একটা পুরুষ রাধারানীর ঘাড়ের কাছে এসে, রাধারানীর ঘাড়ে এসে পড়লে তখনই উচ্চ স্বরে সে কেঁদে ওঠে। পুরুষটি রাধারানীর কাছে তার কাঁদার কারণ জিজ্ঞাসা করে। তার সহৃদয়তার যে পরিচয় আমরা এই অংশটা থেকে আমরা পাই। ঠিক আছে, এই অংশটা দরকার। রাধারানী বলল, তোমার বাড়ি কোথায়? রাধারানীর বাড়ি কোথায় ছিল? শ্রীরামপুর। সে মাহেশের রথে এসেছিল। তোমার বয়স কত? দেখো রাধারানী বড়ই বালিকা, এটা জানো, তার বয়স ওই যে 10-11 বছর। রাধারানী নাম, এটা গেল। আর হচ্ছে রাধারানীর যে ক্ষুদ্র বুদ্ধি টুকুতে ইহা বুঝিতে পারিল। কি বুঝছে না, মানুষটা যে সহৃদয়, যে দয়াশীল স্নেহশীল যে মানুষ, দয়ালু মানুষ, সেটা বুঝতে পারি। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট, তুমি মালা বেচো তো আমি কিনি, এই লাইনটা। আচ্ছা, রাধারানী মালার দাম কত চেয়েছিল? 4 পয়সা। রাধারানী তো মালা বেচার জন্য তাকে 4 পয়সা, তার মালা বেচার যা দাম তার থেকে তাকে বেশি দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো তার থেকে তাকে অনেক বেশি পয়সা দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তার থেকে তাকে অনেক বেশি পয়সা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, রাধারানীর যে মা আছে সেটা সে জানিয়েছিল, এই লাইনটা। এরপর
এই ভাবিয়া রাধারানী মালা সমবি বেহারীকে দিল। সমবি বেহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও বলিয়া মূল্য দিল। একই পয়সা মানে সরি মানে যে আর কি তোমার কি বলে নিয়েছিল, এ যে বড় বড় ঠেকছে, মানে বেশি, অনেক বেশি, তার যা মালার দাম তার থেকে অনেক বেশি দিয়েছিল, ডবল পয়সা সেই ভদ্রলোক। নূতন কলের পয়সা তাই চকচক করছে। এই লাইনটা তাহলে কত পয়সা দিয়েছিল সেটা দেখবে। আচ্ছা, আমার আর কাপড় নাই, এই যে বলছে তুমি এরকম ভিজে কাপড় পরে আছো, তো সেই কারণে বলছে যে আমার আর কাপড় নাই, একখানি ছিল তাহা কাচিয়া দিয়েছি। ভিজে কাপড়ে সর্বদা থাকিলে আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পড়িব, তুমি দাঁড়াও আমি আলো জ্বালি, এই কথা বলল। ঠিক আছে, এরপরেই ওই ভদ্রলোক কি করলো, ওই ভদ্রলোক এখানে দেখো তার জন্য ওই শাড়ি কিনে এনে দিল। আর শাড়ি ব্যবসায়ী ছিল সেটা মহা মানে বদমাস একটা লোক ছিল, ওই পদ্মলোচন। পদ্মলোচন হচ্ছে শাড়ি ব্যবসায়ী। রাধারানীর মার কুটির বাজার থেকে একটু দূরে, ফলে পদ্মলোচন সাহার সেখানেই ছিল কাপড়ের দোকান। তাহলে যার ওই কাপড়ের দোকানটা ছিল তার নাম কি ছিল, পদ্মলোচন। ঠিক আছে, নামটা মনে রাখতে হবে। একজোড়া নূতন কুঞ্জদার, যেটাকে দেখো শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল, বলিল রাধারানীর এই কাপড়, এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। রাধারানী তখন বলিল, মা সেই গো, সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন, বলছে মানে পদ্মলোচন তো বদমাস লোক, সে তো আর তোমার কি বলে নগদ টাকা না পেলে তার শাড়ি দিতে আসেনি। তো রাধারানীর পিতার সময় হইতেই পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবার ইহাদিগের নিকটে যখন সুদিন ছিল, তখন কি ছিল, 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। ভাবো, মানে আবার প্রফিটও করতো তার উপর। মুনাফা মানে প্রফিট করা, ঠিক আছে, লাভ, মানে ডাবল টাকা নিত। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না, মানে যেটা বলছে রাধারানীর যে আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায়ের মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়েছেন। তাহলে কত টাকার কাপড় কত টাকায় বিক্রি করেছিলেন, এই সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ। তারপর পদ্মলোচন এই ঘরে রাধারানীর মা দেখলো, ঝাড় দিতে গিয়ে একটা কাগজ পেল, একটা নোট, যেটা তিনি ফেলিয়া গিয়াছেন, আর নোটের মধ্যে নামটা লেখা। আচ্ছা, রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, মানে সে লেখাপড়া একটু জানতো। তো দেখলো সেখানে নাম লেখা আছে, কি লেখা আছে, রুক্মিণী কুমার রায়, নোটের উপর। তো রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু তার সন্ধান পেল না। তবে নোটখানা তারা কিন্তু ভাঙাইল না, তুলিয়া রাখিল, কারণ তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। এই লাইনটা গুরুত্বপূর্ণ, তারা দরিদ্র কিন্তু লোভী নয়, এই লাইনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ব্যাস। কালকে চন্দ্রনাথটা বোধহয় বাকি আছে, আর না, চন্দ্রনাথ আর চিঠি, চিঠিটা একটু একটু কঠিন আছে, ওটা সবার আগে পড়িয়ে দেবো, একদম মাথা ঠান্ডা রেখে পড়তে হবে, অনেক নাম, প্রচুর। ঠিক আছে, আর নোটটা দেওয়াই থাকলো, আর সাথে চন্দ্রনাথ, আর সাথে অন্য একটু কিছু করবে। ওকে, গল্পটা পারলে একটু পড়ে রাখো, তোমাদের কাছে টেক্সটে সুবিধা হবে, বিশেষ করে চিঠিটা যদি পারো একটু পড়ে রেখো। আমি ধরে ধরেই পড়াচ্ছি, যেহেতু তোমরা বলেছো। লাইনগুলো দেখবে, যেগুলো যেগুলো বলছি, আশা করি এর বাইরে আসবে। কেউ যদি কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বল। প্রশ্ন কেমন হয়েছে? প্রিভি কাউন্সিল হচ্ছে তখনকার দিনে আমাদের যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এইগুলো থাকে না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলোর উপরে, একটা মিনিট একটু হোল্ড করো, এগুলোর উপরে আচ্ছা দেখো, প্রিভি কাউন্সিল হচ্ছে তখনকার দিনে কি হতো, যে আমরা যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেখি না, হ্যাঁ, তো
সুপ্রিম কোর্ট হাইকোর্ট, তো তখনকার দিনে হাইকোর্ট ছিল, আর হাইকোর্টে যারা কেস হেরে যেত তারা কি হতো সরাসরি ইংরেজদের মানে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তো ব্রিটিশ গভর্নমেন্টে তাদের কোর্টে তোমার প্রিভি কাউন্সিলে আপিল করতে পারতো যাদের টাকা থাকতো, ঠিক আছে, কিন্তু অনেক টাকা সেই সময় মানে এখনকার কনটেক্সটে যেটা সুপ্রিম কোর্ট বা হায়ার অথরিটি বা একদম উচ্চ স্থানীয় যে কোর্টগুলো হয় সেটা হচ্ছে প্রিভি কাউন্সিল। তো ওখানে সবকিছু ইংরেজদের, ওখানে টাকা পয়সাও বেশি লাগতো, তো সকলের সেই সামর্থ্য থাকতো না প্রিভি কাউন্সিলে গিয়ে তোমার কি বলে কেস লড়বার মতো, ঠিক আছে, সেটাই হচ্ছে প্রিভি কাউন্সিল। বোঝা গেছে এবার, মানে উচ্চ স্তরের যে কোর্টটা হয় সেটা। হ্যাঁ, আর কিছু, আর কোনো অসুবিধা নেই তো কারো, আর কোনো কোয়েশ্চেনে কোনো প্রবলেম? সমভিব্যাহারী মানে হচ্ছে, হ্যাঁ বলছি, এর অর্থ হচ্ছে যে ধরো অপরের দুঃখে যে সমানভাবে দুঃখ পায়, ঠিক আছে, অপরের দুঃখে যে সমানভাবে দুঃখ পায়, এখানে মেয়েটার দুঃখে এই ভদ্রলোক যে তোমার সে সমানভাবে দুঃখ পেয়েছে, সেই জন্য তাকে বলা হচ্ছে। এটা হলো গ্রেট ব্রিটেনে, প্রিভি কাউন্সিল হলো একদম গ্রেট ব্রিটেনের আদালত, যারা আমাদের এখানে বিচারে খুশি হতো না তারা তখন যেত ওইখানে, ওকে, তারা তখন ওখানে চলে যেত। বা একসঙ্গে আমরা যখন বলি যে আহ, যেটা হচ্ছে তোমার বলি যে একসঙ্গে কোথাও যাত্রা করছে একই সাথে, তাকেও আমরা বলে থাকি সমবিব্যাহারী, যেটাকে আমরা বলি যে কেউ একসঙ্গে যাত্রা করছে কারোর সঙ্গ, এটাকেও আমরা বলি। আর অনতি দূরে মানে একটু দূরে। আর কিছু লাগবে না তো? ঠিক আছে। আচ্ছা, এখান থেকে না, এখান থেকে টিকাটা আমি দিয়ে দেবো, এখানে টিকা বলতে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি দিয়ে দিচ্ছি কালকে। মাহেশ, আর হচ্ছে তোমার শ্রীরামপুর, শান্তিপুর, ডিক্রি আর প্রিভি কাউন্সিল, এই কটা লাগবে, দিয়ে দেবো।